আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। থাম্বনেল এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে হঠাৎ করে আমি এটা কি বললাম, যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারদের পরিবার, শুধুমাত্র হাইকমিশনার নয়, হাইকমিশনার সহ যারা আছেন, মানে হচ্ছে ছোট বড় সমস্ত কর্মকর্তা কর্মচারীদের পরিবারের লোকজনকে আগামী 72 ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে প্রবেশ করার জন্য বা চলে যাওয়ার জন্য নির্দেশনা জারি করে দিচ্ছেন। এবং নির্দেশনাটা জারি করেছেন 20 তারিখ বাংলাদেশ সময় রাত 11:30টায়, যার কারণে আপনার সাথে সাথে সকলে না জানলেও 21 তারিখ ভোরবেলা 7টার পর থেকে যখনই পত্রিকাগুলো পাবেন তখনই হয়তো বুঝে যাবেন যে কাহিনী এটা ঘটে গেছে। এবং আপনারা জানেন যে গত 3-4 দিন আগে সারা কুক, ব্রিটিশ অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে নিযুক্ত, তিনি তারেক জিয়ার সাথে দেখা করেছিলেন এবং তারেক জিয়ার সাথে দেখা করে রাতেই দিল্লি চলে গিয়েছিলেন। এবং দিল্লি গিয়ে উনি বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। এবং 21 তারিখ মানে আজ দুপুরে বা বিকাল বেলায় উনি কয়টার সময়, এটা সঠিক এখনো নিউজটা জানা যায়নি, তবে একটা গোল টেবিল বৈঠক ডেকেছেন। সেখানে আমন্ত্রিত অতিথির মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও আছে বাংলাদেশে যেই সমস্ত লোকজন এর আগে বিভিন্ন কূটনীতিক বা এম্বাসিতে চাকরি করে গেছেন, কাজ করে গেছেন, তাদের সকলকে নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছেন এই ব্রিটিশ অ্যাম্বাসেডার সারা কুক। এবং সেটা সম্ভবত উনি করবেন হয়তো বা ব্রিটিশ অ্যাম্বাসি অফ দিল্লিতে অথবা কোনো 5 তারকা হোটেলে, জানি না কোথায় করবে। তবে উনি ওখানে সকলকে ডেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সে আলোচনার কি বের হয় সেটা হয়তো আমরা জানবো হয়তো রাতের ভেতরে। তবে এটা খুব অশনি সংকেত যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, আসলে উনি সবচেয়ে পুরনো বর্তমানে, তার মানে আমেরিকান রাষ্ট্রদূত মাত্র এসেছেন, উনি অনেক আগে থেকে কাজ করেন, উনি জানেন। এবং যেহেতু উনি দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক, বাংলাদেশও কারণে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক করছে, মানে বিভিন্ন অ্যাম্বাসির যেসব কর্মকর্তা কর্মচারীরা আগে বাংলাদেশে কাজ করেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। এই অবস্থায় হঠাৎ 11:30টায় ভারত সরকার ওনার এম্বাসিতে চাকরিরত যত কূটনীতিক এবং আপনার একদম কর্মচারী, সর্বোচ্চ হাই লেভেলের কূটনীতিক থেকে অফিসার কর্মচারী যারা পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় বিভিন্ন, কারণ ওনার পরিবার নিয়ে বসবাস করে, তাদের সকলের পরিবার, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা, মানে যে যেভাবে আছেন সকলকে বলেছেন যে বাংলাদেশ থেকে আগামী 72 ঘন্টার ভিতরে বেরিয়ে চলে যাওয়ার জন্য, ইন্ডিয়াতে যাওয়ার জন্য। এবং এটা শুরু হবে সকাল থেকে। এবং এই নির্দেশনা অলরেডি জারি করা হয়েছে, নির্দেশনার অলরেডি টুইট করা হয়ে গেছে, সারা ভারত সরকার জানে, ভারতের বিভিন্ন পত্রপত্রিকা অলরেডি নিউজ হয়ে গেছে, যদিও বাংলাদেশে এখনো হয়নি। বাংলাদেশে হয়তো আমরা সকালবেলা পেয়ে যেতে পারি এটা। এই পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতি দেখেন পাকিস্তান এবং ইন্ডিয়াতে ভালো রেশারেশি, ওদের যুদ্ধ হয়ে গেছে অলরেডি 2-3টা, কিন্তু কখনো পাকিস্তান থেকে এভাবে অ্যাম্বাসেডার বা তার পরিবারকে ডাকানো হয়নি বা পরিবার নিয়ে যাওয়া হয়নি। এটাই প্রথম। এবং এটাই প্রথম ভারত সরকার সর্বপ্রথম তাদের যে এম্বাসি এবং এম্বাসির যেসব লোকজন আছে, অ্যাম্বাসেডার সহ এম্বাসির যেসব লোকজন আছে, তাদের পরিবারকে সর্বপ্রথম 72 ঘন্টার ভিতরে দেশে নিয়ে যাচ্ছে। ওনারা বলছেন যে হয়তো নির্বাচনকালীন সহিংসতা হতে পারে, ভারতীয় এম্বাসি আক্রমণ হতে পারে, ভারতীয় এম্বাসির চাকরিরত যেসব লোকজন আছে তাদের পরিবার যারা বাহিরে থাকে, আপনার বিভিন্ন অঞ্চলে থাকে, আমাদের ঢাকা, চিটাং, রাজশাহী, খুলনা বিভিন্ন শহরের মধ্যে থাকে, তাদের উপর একটা আক্রমণ হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে। এই জন্য পরিবার সুরক্ষা আগে, যার কারণে তাদেরকে ডেকে নিয়েছেন। এবং যতটুকু এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা হয়তো কর্মচারীর সংখ্যা প্রায় 70% কমিয়ে 30% রেখে বাকি সব নিয়ে যাবেন, কারণ কখন কি হয় বলা যায় না। যেই পরিমাণ থাকবে বিভিন্ন ওনাদের কনসুলেটগুলোতে, সেগুলো হচ্ছে মানে একটা হেলিকপ্টারে যেমন 7-8 জন যে পরিমাণ উঠানো যায় ওই পরিমাণ ছাড়া বাকি সব উঠিয়ে নিয়ে যান, টোটাল
খালি করে দিবেন, ওনারা এটা শোনা যাচ্ছে। তবে ওই যে পরিবার এবং কর্মচারী কমানো, এটা কিন্তু 100% শিওর। পরিবারকে 72 ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এখন আপনাদের কি মনে হয় যে ভারত সরকারকে আসলে ইলেকশনে মারামারি হবে বা ইন্ডিয়ান এম্বাসি পাঠানো এই জন্য, নাকি অন্য কোনো প্ল্যান আছে? দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু এভাবে বিভিন্ন দেশ নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কী হয় এটা আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন। সুতরাং বাকি খবরগুলো হয়তো সকাল হতে হতে আরও বের হবে, তখন আপনাদের বিস্তারিত আরও বলতে পারবো। তবে এই মুহূর্তের কথা হচ্ছে যে ভারত সরকারের অলরেডি নির্দেশনা, তার মানে খালি করো বাংলাদেশ। ভারতীয়রা বাংলাদেশ খালি করে দিচ্ছে খুব দ্রুত, 72 ঘন্টার ভিতরে। এর আগে আপনারা জানেন, এর আগে অনেক শিক্ষার্থী এবং প্রচুর পরিমাণের ইঞ্জিনিয়ার, ডাক্তার যারা ভারত থেকে বাংলাদেশে আসতেন, তাদের সকলকে নিয়ে গেছে এবং বলে দিচ্ছে যে যাতে আর বাংলাদেশে না যায় যতক্ষণ সরকার নির্দেশ না দেয়। আজকের নির্দেশনাটা হয়ে গেল এম্বাসি খালি করো। চলুন আমরা দেখি কি অবস্থা হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জামায়াতে ইসলামী মেনে নিচ্ছে যে তারেক রহমান যখন জাতীয় নেতা হয়ে উঠেছেন, তখন জামায়াতের আমির সহ জামায়াতের সকল নেতাকর্মী, ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর যত লাইমলাইট আর ফোকাস ছিল 24 আগস্টের পর থেকে, সেই লাইমলাইট, সেই আলো, সেই কৌতূহল ক্রমাগত কমে আসছে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সহ নেতৃবৃন্দ গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, তাদের অভিযোগগুলো জানিয়ে এসেছেন। তারা বলেছেন না, তারেক রহমানকে এত প্রোটোকল, এত সিকিউরিটি দিলে জামায়াতের আমিরকেও সেই প্রোটোকল, সেই সিকিউরিটি দিতে হবে। তবে সেরকম কিছু ঘটেছে তা এখনো অনুভব করা যাচ্ছে না। জামায়াতে ইসলামীকে একটা ধাক্কা খেয়েছে, আসলে জামায়াতে ইসলামী বেশ কয়েকটা ধাক্কা খেয়েছে একেবারে সাম্প্রতিক সময়ে। তারেক রহমান ফিরে এসেছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে। প্রকাশ্যে সারা বাংলাদেশে সকল পর্যায়ের নেতাকর্মীরা বেরিয়ে আসার পর থেকে জামায়াতে ইসলামীর যে ব্যাপক এক রকমের অবস্থান সারা দেশে দেখা যাচ্ছিল, তাদের শক্তিমত্তায়, টক শোতে, সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সবচেয়ে বড় কথা ছাত্র শিবিরের প্রকাশ্যে রাজনীতিতে আসবার পর একের পর এক ছাত্র সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে জামায়াতে ইসলামী যে মাঠটাকে একেবারে তাদের নিয়ন্ত্রণে রেখেছিল, সেই নিয়ন্ত্রণ একরকমের ছুটে গেছে বলে মনে হচ্ছে। নির্বাচনের যখন আর 1 মাসেরও কম সময় বাকি, তখন যে দলটিকে 2024-এর 5ই আগস্টের পর থেকে সবচেয়ে শক্তিশালী দল বলে মনে হচ্ছিল, সে দলটির এমন একটা দমে যাওয়া পরিস্থিতি নিশ্চিতভাবেই নির্বাচনে তাদের ফলাফলে প্রভাব ফেলতে পারে। ধাক্কা কয়েকটি পরপর ঘটেছে জামায়াতে ইসলামীর জন্য। প্রথমত, ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর যে ভয়াবহ প্রতিক্রিয়া ঘটেছে সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকায়, প্রথম আলো, ডেইলি স্টার অফিসে আগুন, হামলা, ছায়ানটে হামলা, এই পুরো ঘটনার দায়ই একরকম করে গিয়ে জামায়াতে ইসলামীর ঘাড়ে পড়েছে। এবং প্রথম আলো, ডেইলি স্টারের সঙ্গে বহু দশকের পশ্চিমা বিশ্বের মিত্রতার কারণে এই ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো দেখাতে পত্রিকাগুলো যখন একের পর এক দূতাবাসের রাষ্ট্রদূতদের নিয়ে এসেছেন, দূতাবাসের কর্মীদের নিয়ে এসেছেন, সকলেই বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান নিয়ে এক রকমের শঙ্কা প্রকাশ করেছেন, চরমপন্থার বিকাশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, এবং এগুলো কোনোটাই জামায়াতে ইসলামীর বইয়ে ভালো পয়েন্ট হিসেবে ওঠেনি। এরপর তারেক রহমান ফিরে এসেছেন। তারেক রহমান ফিরেই শান্তির বার্তা নিয়ে এসেছেন। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই বলেছেন। 25শে ডিসেম্বর তিনি যখন ফিরেছেন, একদিকে খালেদা জিয়া দীর্ঘ রোগশয্যায়, তাকে নিয়ে বিএনপির সমর্থক, নেতা, কর্মীরা চিন্তিত, উদ্বিগ্ন, তারেক রহমান ফিরতে পারবেন কিনা এ নিয়ে একটা মনোবলের ঘাটতি সেই 2024-এর 5ই আগস্টের পর থেকে বিএনপি এবং তার নেতাকর্মী সমর্থকদের কুড়ে কুড়ে খাচ্ছিল। এই অবস্থায় মহা দাপটে থাকা জামায়াতে ইসলামীর দাপটের প্রভাবে হাদির মৃত্যুর পর এমন ভয়াবহ ঘটনা, সহিংসতা ঘটতে পারলো, বিশৃঙ্খলা নৈরাজ্য ঘটতে পারলো বাংলাদেশ জুড়ে, সেটা নিয়ে মানুষ যখন একরকমের উদ্বিগ্ন, ক্ষুব্ধ, তখন তারেক রহমান নামলেন। সত্যিই তিনি এলেন
এবং তিনি আসবার পরেই শান্তি চাই বলে এক রকমের সকলের মন জয় করে নিলেন। আর প্রথম আলো ডেইলি স্টার মানে বাংলাদেশের সবচেয়ে বড় যে দুই মিডিয়া হাউস, মানে মিডিয়া তো আপনার প্রয়োজন ভোটে জিততে, তো সবচেয়ে বড় মূলধারার যে দুটো গণমাধ্যম সহ সকল গণমাধ্যম, মানে এমনকি জামায়াতে ইসলামীর প্রতি এক রকমের যাদের এক রকমের একটা সহমর্মিতা ছিল, সেই সংবাদ মাধ্যমগুলো বা যারা একটা নিরপেক্ষতা ধরে রাখার চেষ্টা করছিল, এমনকি প্রথম আলো ডেইলি স্টারও তো জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে, ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে যথেষ্ট স্পেস দিচ্ছিলেন। তারা প্রত্যেকে একেবারে মানে 180 ডিগ্রি ঘুরে গেলেন এবং তারা প্রত্যেকে বলা শুরু করলেন যে তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং তিনি এলেই বাংলাদেশ একটা স্থিতিশীলতা পাবেন বলে তারা প্রত্যাশা করেন। কাজেই জামায়াতের আমির, যিনি কিনা বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা হয়ে উঠেছিলেন 2024-এর 5ই আগস্টের পর থেকে, আরেকটি বৃহৎ দলের নেতার অনুপস্থিতিতে এবং খালেদা জিয়া যেহেতু একেবারেই অন্তরালে ছিলেন সে কারণে, এবং যেই জামায়াতের আমিরের ওপর প্রত্যাশা করা হচ্ছিল, মানে যেটা আরেকটা ধাক্কা, বড় ধাক্কা হয়ে দেখা দিল, সেটা হচ্ছে যেই জামায়াতের আমিরের ওপর প্রত্যাশা করা হচ্ছিল তিনি সকল ইসলামী দলের ভোট এক বাক্সে আনতে সমর্থ হবেন, কাজেই তিনি যে জোটের নেতৃত্ব দেবেন সেটাই হবে বাংলাদেশের ইসলামপন্থীদের জোট দল, এবং সে এরকম একটা সমঝোতা ইসলামপন্থীদের মধ্যে বাংলাদেশের ইতিহাসে আগে কখনো কোনো নেতা ঘটাতে পারেননি, কিন্তু এবার জামায়াতের আমিরের নেতৃত্বে সে ঘটনা ঘটবে। ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার উদ্যোগ যদিও বা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতার ছিল, কিন্তু যেহেতু সব সময় মানে অনেক বেশি ফোকাসে, ওই যে বারবার সংবাদ মাধ্যমের কথা বলছি, সংবাদ মাধ্যমের এবং সরকারের মনোযোগের কেন্দ্রে ছিলেন জামায়াতে ইসলামীর আমির, কাজেই সেই কৃতিত্বটাও তার পাওয়ার কথা ছিল। তিনি চমক দেখাবেন ভেবে যে জাতীয় নাগরিক পার্টির নেতাদেরকে তার জোটে নিয়ে এসেছেন, জাতীয় নাগরিক পার্টির নেতাদের আসলে বিএনপি কোনো জায়গায় দিতে রাজি হয়নি, কাজেই তারা একরকম আর কোথাও ঠাঁই না পেয়ে এই জামায়াতে ইসলামীতে এসেছে। আর তাতে বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামপন্থী দলগুলো ক্ষুব্ধ হয়েছে যে এই তরুণদের নিয়ে এসে জামায়াতে ইসলামীর আমির একক সিদ্ধান্তে জোটের আসন ভাগ করে দিয়েছেন। আর জামায়াতে ইসলামীর আমির ভেবেছিলেন তাদের 1971 সালের ভূমিকা নিয়ে সমালোচনাও একরকমের ধামাচাপা পড়ে যাবে 24-এর বীর তরুণদেরকে তার দলে নিয়ে আসার মাধ্যমে, কিন্তু ঘটেছে উল্টো। জাতীয় নাগরিক পার্টির নেতাদেরই বরং এরা যে জামাত আগেই বোঝা যাচ্ছিল এদের আচার আচরণে, এসব বলে মানুষ একরকমের হতাশা প্রকাশ করছে, ধিক্কার দিচ্ছে, কাজেই বরং এই তরুণেরাও জামায়াতে ইসলামীর সাথে যোগ দিয়ে অনেকের চোখে, বিশেষ করে সংবাদ মাধ্যমের চোখে এক রকমের কোণঠাসা হয়ে পড়েছেন। আর ওই যে বলছিলাম সংবাদ মাধ্যম, বিদেশি দূতাবাস, এরা প্রত্যেকেই এখন এই বাড়াবাড়ির অবসান চাইছেন। আর যত বাড়াবাড়ি ঘটেছে সব বাড়াবাড়ি দায় গিয়ে পড়ছে জামায়াতে ইসলামীর ওপর। আর বিএনপির নেতাকর্মী সমর্থকেরা এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকেরা নেতা এসেছেন তাতে এমন মনোবল ফিরে পেয়েছেন যে তারা বরং জামায়াতে ইসলামীকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পেটাচ্ছেন। যেমন বগুড়ার ধুনটে পিটিয়েছেন, গণভোটের প্রচারণা চালাতে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা, বগুড়ার বিএনপির নেতাকর্মীরা তাদের পিটিয়েছেন। বিএনপি বলেছে এসব তারা সহ্য করে না, কিন্তু ঘটনা ঘটে গেছে তার আগে। মঙ্গলবারের পত্রিকায় দেখছি মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপি হামলা করেছে 60 ফিট এলাকায়, সেখানে তারা মাগরিবের নামাজের পর মহিলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং এতে জামায়াতের 16 জন সদস্য আহত হয়েছেন। এ সময় মসজিদের ভেতরে কয়েকজনকে আটকে রেখে দেয় বিএনপি নেতাকর্মীরা, পরে রীতিমতো পুলিশ সেনাবাহিনী এনে জামায়াতের নেতাকর্মীদের উদ্ধার করতে হয়েছে। এক্ষেত্রেও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পরে দুঃখ প্রকাশ করেছে বটে,
কিন্তু জামায়াতের প্রচারণা চালানোর সময় এমন একটা ঘটনা কিন্তু বিএনপির নেতাকর্মীরা ঘটিয়ে ফেলেছেন, কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছেন সরাসরি যে অভিযোগের কথা এর আগে তারা বিভিন্ন ফোরামে বলছিলেন, দলের নাম উল্লেখ করে কখনো না করে কখনো, রীতিমতো নির্বাচন কমিশনে গিয়ে লিখিত অভিযোগ দিয়ে এসেছেন যে জামায়াতে ইসলামী ঘরে ঘরে গিয়ে ভোটারদের এনআইডি কার্ড, বিকাশ নম্বর সংগ্রহ করছে এবং এগুলোকে তিনি ক্রিমিনাল অফেন্স হিসেবে উল্লেখ করে তাদের যে মনোনীত প্রধান নির্বাচন কমিশনার, যেই প্রধান নির্বাচন কমিশনারকে বিএনপি নিজে মনোনয়ন দিয়ে বসিয়েছে, সেই সিসিএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে এসেছেন যে এই যে এনআইডি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে জামাতের নির্বাচনী কর্মকর্তারা, এটা ক্রিমিনাল অফেন্স, এই বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন সরাসরি বিএনপির কথা এখন এত গুরুত্বের সঙ্গে শুনছে, এটাও কিন্তু তারেক রহমান আসার আগে শুনতোও না। বিএনপি নেতাদেরকেও এমন কড়া ভাষায় জামাতের নাম উল্লেখ করে নির্বাচন কমিশনে গিয়ে কোনো অভিযোগ দিতে আগে দেখা যায় নাই। এখন নির্বাচন কমিশন জামায়াত, এনসিপি সহ 4টি দলকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ে প্রচারণা শুরু হওয়ার আগেই তারা প্রচারণা চালাচ্ছে এই অভিযোগে এদেরকে সতর্ক করে দিয়েছেন। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস আছে এই তালিকায়, যে এরা নাকি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এরই মধ্যে নির্বাচনী প্রচার করছে, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদের নামে অভিযোগ করে গেছেন। কিন্তু বিএনপির নেতা অন্যদিকে, তারেক রহমান অন্যদিকে মঙ্গলবারেও কড়াইল বস্তিতে গিয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক শোক সভায়, এক দোয়া মাহফিলে কড়াইল বস্তির বাসীর উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন এবং বক্তৃতা দিয়ে বলেছেন বস্তিবাসীর জন্য তিনি নির্বাচিত হলে ফ্ল্যাট গড়ে দেবেন এবং বলেছেন বিএনপি যা ওয়াদা করে তা রক্ষা করে। কিন্তু নির্বাচন কমিশন তারেক রহমানের ওই বক্তব্যকে বা শোকসভার নামে বিভিন্ন জায়গায় যে বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রাখছেন সেটাকে কোনোভাবেই নির্বাচনী প্রচারণা হিসেবে ধরছে না। নির্বাচন কমিশন ছাত্র দলের দুদিনের ঘেরাও কর্মসূচির মুখে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটা বাতিল করেছে, শাকসু নির্বাচনটা বাতিল করেছে। আপনারা জানেন ছাত্রদল 24 আগস্টের পর থেকে জাতীয় নির্বাচনের আগে ছাত্রদল এবং বিএনপি ছাত্র সংসদ নির্বাচনের ঘোরতর বিরোধী ছিল, কিন্তু সরকার, নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউ সেসব দিকে কর্ণপাতও করে নাই। তারা তখন ঠিকই ছাত্র সংসদ নির্বাচন করেছে, ছাত্রদল একরকম আওয়াজ তোলার চেষ্টা করেছে বটে, কিন্তু কেউ তাদের আওয়াজে কোনো রকম পাত্তা দেয় নাই। আর তখন ছাত্রদল কিন্তু এসে নির্বাচন কমিশন ঘেরাও করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আসার সাহসও করে নাই। কিন্তু এবার তারা নির্বাচন কমিশন ঘেরাও করেছে, নির্বাচন কমিশন দিয়েছে শাকসু নির্বাচনটা বন্ধ করে। ছাত্র শিবিরের ডাকসু সভাপতি সাদিক কায়েম জাতীয় নেতা হয়ে উঠেছিলেন, যিনি 2024 সেপ্টেম্বর মাসে বেরিয়ে এসে ঘোষণা দিয়ে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি, সেই সাদিক কায়েম সহ শিবিরের নতুন নির্বাচিত সভাপতি সাদ্দাম এরা ঘোষণা দিলেন তারা নাকি শাকসু নির্বাচন অনুষ্ঠিত না হলে কঠোর কর্মসূচি দেবেন। এখন দেখা যাচ্ছে ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে মিছিল মিটিং করেছে বটে শাকসু নির্বাচন স্থগিত হওয়ার দাবিতে, কিন্তু তারা ছাত্র দলের সামনে দাঁড়িয়ে কোনো ক্যাম্পাসে এমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই বা শিক্ষক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদেরকে এমন কোনো ভয় দেখাতে পারে নাই যে কারণে শাকসু নির্বাচনটা অনুষ্ঠিত করেই ছাড়বে শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিএনপি পন্থী শিক্ষকেরা বলে দিয়েছেন তারা কিছুতেই নির্বাচনে দায়িত্ব পালন করবেন না, কারণ 22 তারিখ তারেক রহমান যাচ্ছেন সিলেটে যে নির্বাচনে যেতে সেই নাকি সরকার গঠন করে, সেই সিলেটের প্রধান বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটাকে ছাত্র শিবিরের হাতে তুলে দিতে বিএনপি বা ছাত্রদল কিছুতেই এই নির্বাচন এখন অনুষ্ঠান করতে দেবে না। জামায়াতে ইসলামীকে এটাও মেনে নিতে হয়েছে। জামায়াতে ইসলামী মেনে নিচ্ছে যে তারেক রহমান যখন জাতীয় নেতা হয়ে উঠেছেন তখন জামায়াতের আমির সহ জামায়াতের সকল নেতাকর্মী, ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর যত লাইমলাইট আর ফোকাস ছিল 24 আগস্টের পর থেকে,
সেই লাইমলাইট, সেই আলো, সেই কৌতূহল ক্রমাগত কমে আসছে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সহ নেতৃবৃন্দ গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, তাদের অভিযোগগুলো জানিয়ে এসেছেন। তারা বলেছেন না, তারেক রহমানকে এত প্রোটোকল, এত সিকিউরিটি দিলে জামায়াতের আমিরকেও সেই প্রোটোকল, সেই সিকিউরিটি দিতে হবে। তবে সেরকম কিছু ঘটেছে তা এখনো অনুভব করা যাচ্ছে না। জামায়াতের আমির এখনো ওই যে সরকার যে পুলিশ আর গানম্যান দিয়েছে আর বন্দুকের লাইসেন্স দিয়েছে তাকে, তা নিয়েই তাকে আপাতত খুশি থাকতে হচ্ছে। কাজেই জামায়াতের আমির একরকম বুঝতে পারছেন, জামায়াতের নেতৃবৃন্দ একরকম বুঝতে পারছেন যে তারা কোণঠাসা হয়ে পড়েছেন। তাদের এখন একমাত্র ভরসা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এ কারণে তারা সংবাদ মাধ্যমের সামনে এসে একরকমের নিজেদেরকেই সান্ত্বনার স্বরে বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড বলে যে কিছু নাই, প্রশাসন, নির্বাচন কমিশন সব যে বিএনপির কথাই চলছে, সেটা আসলে প্রধান উপদেষ্টা জানেন না, তাকে সবকিছু জানানো হয় না। তিনি আমাদের বলেছেন সবকিছু তাকে জানাতে তিনি ব্যবস্থা নেবেন। এই অবস্থায় নির্বাচন যত এগিয়ে আসছে, জামায়াতে ইসলামীর ওপর আলো যদি তত কমতে থাকে আর বিএনপির ওপর আলো যদি ততই বাড়তে থাকে, তাহলে নির্বাচনটা, জিতে আসা নির্বাচনে একটা চমক জাগানো ফল করা সত্যিই হয়তো জামায়াতে ইসলামীর জন্য কঠিন হয়ে পড়বে। একদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একেবারে শেষ মুহূর্তে এসে জোটে আর ভোটের হিসাবে একটা ধাক্কা দেওয়া, অন্যদিকে তারেক রহমানের উজ্জ্বল আলোতে এক রকমের ম্লান হয়ে পড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্ব। এই অবস্থায় একমাত্র ডক্টর ইউনূসই পারেন তাদেরকে রক্ষা করতে। সেজন্যই জামায়াতে ইসলামীকে এখন তার উপরেই ভরসা করতে হচ্ছে। জামায়াতে ইসলামী দেখতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথা রাখেন কিনা।